আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এক ক্লাসে আইসিটি সবকিছু শেষ করা হবে। ক্লাস নেবে আমার ছোট ভাই আতিক। ঠিক আছে, আমি যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে থাকতেছি, এগুলো আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। আজকে আতিক, গত বছর আতিক যে ক্লাসটা নিয়েছিল সেখানে 5টাই কমন ছিল। আশা করছি আজকের ক্লাসেও তোমরা 5টাই কোশ্চেন কমন পাবা, এবং যে পিডিএফটা তোমাদের দেওয়া আছে, এই ক্লাস এবং পিডিএফ এই দুটো একসাথে সমন্বয় করে পড়াশোনা করবা। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা সকলের ভালো হবে, আর যতটুকু গাইডলাইন সেশন যা লাগবে সব কিছু করা হবে। এবং আতিক, মঞ্চ তোমার, শুরু করো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? খুব একটা ভালো থাকার কথা না এখন, কারণ সবারই একটু টেনশনে যাচ্ছে সময়টা, তাই না? ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আমি বরাবরের মতো গত বছরে যেমন ছেলে মেয়েদের দায়িত্ব নিয়েছিলাম, আইসিটির দায়িত্বটা আমি আবারও আমার কাঁধে তুলে নিয়েছি। এবং ইনশাল্লাহ আইসিটি থেকে যে 5টা প্রশ্ন থাকবে, সেই 5টা প্রশ্নে কি করে ভালো করতে পারবা, কি করে হুবহু কমন পাওয়া যায়, কি করা যায়, সবকিছু আমি তোমাকে ক্লাসে দেখাই দিব। পিডিএফ সব তো অলরেডি তুমি পেয়ে গেছো, তোমার টেনশন করার কোনো কিছু নাই। জাস্ট আজকে আমার সাথে সাথে ওই জিনিসগুলো আরেকবার প্র্যাকটিস করো। অ্যাকচুয়ালি গোটা বই পড়ে যে 5 নাম্বার কমনের জন্য গোটা বই পড়ে যাওয়া তো বোকামি, তাই না? এখন আজকে আমি তোমার দেখাবো যে বই থেকে অ্যাকচুয়ালি কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে, কোন জিনিসগুলো ফোকাস করবা, কোন ইনফরমেশন গুলা মনে রেখে যাবা, কোনগুলা বাদ দিয়ে যেতে হবে, এগুলো একদমই মনে রাখার দরকার নেই। এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। যেহেতু অলরেডি তোমরা ভাইয়ের কাছ থেকে দেখছো যে হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলা প্রশ্ন পড়ছে, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বারবার এসছে, এই টাইপের জিনিসপত্র অলরেডি তোমরা দেখে ফেলছো। তো সেই জিনিসগুলো আমি আর দেখাইতেছি না। চলো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। তাহলে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে জানো সবচাইতে বেশি প্রশ্ন হয় প্রথম অধ্যায় এবং 2 নাম্বার অধ্যায় থেকে। তো এই দুটা চ্যাপ্টার তোমাকে বেশ ভালো করে একটু পড়ে রাখতে হবে, এবং তুমি কোশ্চেনগুলো দেখলে এর মধ্যে থেকে একটা সুন্দর প্যাটার্ন তুমি খুঁজে পাবা যে ঘুরে ফিরে এই জিনিসগুলা থেকেই প্রশ্ন হয়, এই জিনিসগুলা থেকেই প্রশ্ন হয়। ঠিক আছে, এইটা দেখো। তাহলে প্রথমেই আমরা যেটা বলতেছি যে বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা কে, এগুলা তোমরা অলরেডি জানো। আমার সাথে সাথে তোমরাও একটু প্র্যাকটিস করে নাও। এই নামটা মনে রাখা খুবই জরুরি। কি? মার্শাল ম্যাকলুহান, তাই তো? এটার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান, এটা তো তোমরা জানো। একটু পেনটা ঠিক করে ম্যাকলুহান, এনার নাম তো তোমরা শুনছ, হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান, তার নাম তো তোমরা জানো। ইনি হচ্ছেন বিশ্বগ্রামের প্রবক্তা। তো এর সাথে সাথে আর কিছু ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। তিনি কি বলতো, কানাডার অধিবাসী ছিলেন। কোন দেশের? কানাডার অধিবাসী ছিলেন, এটাও তোমাদের জানার কথা। কানাডার একটা ইউনিভার্সিটির তিনি ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, সেটার নাম হচ্ছে কানাডার টরেন্টো ইউনিভার্সিটি। কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন হচ্ছে হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, সাথে সাথে তিনি একজন দার্শনিক, এবং তার লেখা 2টা বই আছে। একটা বই 1962 সালে প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আরেকটা বই 1964 সালে প্রকাশ করা হয়, যেটার নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। গুটেনবার্গ গ্যালাক্সিটা 62-তে এবং 64-তে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই 2টা বই তার খুবই বিখ্যাত, এবং তিনি হচ্ছেন বিশ্বগ্রাম ধারণার বিশ্বগ্রাম যে কনসেপ্ট, সেটা সর্বপ্রথম তিনি আলোচনা করেন। এই নামটা তোমরা ছোট থেকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এতবার পড়ছো যে এটা বিস্তারিত বারবার বলার দরকার নাই। এখন দেখো, তারপরেরটাতে আমরা বলতেছি যে বিশ্বগ্রামের মেরুদণ্ড, তাই না? বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? এটা অনেকগুলা নামে থাকে। ইন্টারনেট নামে থাকে, তাই না? তারপরে নেটওয়ার্ক নামে থাকে। সবগুলা জিনিস একই। নেটওয়ার্ক নামে থাকে, ইন্টারনেট নামে থাকে, নেটওয়ার্ক নামে থাকে, সংযুক্ততা নামে থাকে, কানেক্টিভিটি নামে থাকে। এই সবগুলা নাম কিন্তু একই জিনিস। ঠিক আছে, এক একবারে অপশানে এক এক জিনিস থাকে, তাহলে সবগুলাই তোমার মনে রাখতে হবে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে ইন্টারনেট জিনিসটাও যা, নেটওয়ার্ক জিনিসটাও তা, সংযুক্ততাও একই জিনিস, কানেক্টিভিটিও একই জিনিস। এখানে আমরা বলতেছি যে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি। এছাড়াও প্রশ্নে তোমাকে আরো বলতে পারে যে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, বিশ্বগ্রামের ক্ষেত্রে কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও অ্যান্সার একই। যদি বলে বিশ্বগ্রামের ক্ষেত্রে মেরুদণ্ড কোনটি, সেক্ষেত্রেও অ্যান্সার একই। গুরুত্বপূর্ণ উপাদানও যা, মেরুদণ্ডটা, সবকিছু একই। তারপরে
এই যে এর মধ্যে এখন থেকে যেগুলো আমরা সলভ করতেছি এগুলো অলরেডি তোমরা জানো। এখন থেকে যে জিনিসগুলো আমরা সলভ করবো এটার মধ্যে তুমি একটা কমন প্যাটার্ন পাবা, কমন একটা প্যাটার্ন পাবা, ঠিক আছে? কমন প্যাটার্নটা দেখো, কোশ্চিন এখান থেকে প্রযুক্তি কোনটা কিসের প্রযুক্তি, এখান থেকে একটা প্রশ্ন হয় যে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি, মানুষের করতে কষ্ট হয়, মানুষের করতে কষ্ট হয় এমন কাজ আমরা যখন কোনো প্রযুক্তি দিয়ে করিনি বা কোনো যন্ত্র দিয়ে করিনি, সেই প্রযুক্তিটার নাম কি? অবভিয়াসলি তোমরা আন্দাজ করতে পারতেছো, এটার নাম হচ্ছে রোবোটিক্স। এটার নাম কি? এটার নাম হচ্ছে রোবোটিক্স, তাই না? রোবোটিক্স কি জিনিস? রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবটের গঠন, নির্মাণ কৌশল, নকশা ইত্যাদি নিয়ে কাজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে রোবোটিক্স। তাহলে রোবট কি করে? যে জিনিসটা মানুষের জন্য করা কঠিন, যেমন ভারী জিনিস উত্তোলন, আমরা কি দিয়ে করতেছি? ক্রেন দিয়ে উঠাইতেছি, তাহলে এটা রোবোটিক্সের রোবট। ক্রেনটা একটা রোবট, আর এটা তৈরির নির্মাণ কৌশল বা প্রযুক্তিটাই হচ্ছে রোবোটিক্স। কোথাও আগুন লাগছে, আমরা ঢুকতে পারতেছি না, ফায়ার সার্ভিসের লোকজন ঢুকতে পারতেছে না, তখন কি করা হয়? দেখো রোবট গুলাকে পাঠানো হয়, ড্রোনে করে পানি পাঠানো হয় ভেতরে, তাই না? এই যে এই ড্রোনটা হচ্ছে কি? রোবট, আর এটা তৈরির কৌশলটা হচ্ছে রোবোটিক্স। তাহলে আমাদেরকে বলতেছে প্রযুক্তি যেহেতু জানতে চাইতেছে, তাই আমরা বলতেছি এই প্রযুক্তিটার নাম হচ্ছে রোবোটিক্স। তারপরে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? কোন প্রযুক্তি দিয়ে মানুষকে ইউনিক ভাবে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়, সেটার নাম কি? তোমরা জানো, বায়ো কি? বায়োমেট্রিক্স। তাহলে কোন প্রযুক্তিটা কি কাজ করে, কোন প্রযুক্তিটা কি কাজ করে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন হয়। তাহলে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। এখন বায়োমেট্রিক্স প্রযুক্তি দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় আচরণগত বায়োমেট্রিক্স আর একটাকে বলা হয় শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আচরণগত বায়োমেট্রিক্স কোনটা? আমার যে আচার আচরণগুলো দেখে তুমি আমাকে চিনতে পারবা সেগুলো হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। যেমন ধরো তোমার ফোনে আননোন নাম্বার থেকে কল এসছে, কল দিয়েছে তোমার বাবা, তো তোমার বাবা যখনই হ্যালো বলে সাথে সাথে তুমি চিনতে পারো যে এটা তো তোমার বাবা কল দিয়েছে। কেন? কারণ তার ভয়েসটা তুমি চেনো। তাহলে একজনের কণ্ঠস্বর শুনে, পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে কিন্তু আমরা শনাক্ত করতে পারি, এটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। তারপরে আমার ব্যাংকের চেক যদি তুমি তোমার নিজের সিগনেচার দিয়ে নিয়ে যে ব্যাংকে জমা দাও, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে টাকা দিবে না। অথচ ওই একই কাগজে যদি আমি আমার সিগনেচারটা দিই, তাহলে ওই কাগজটা নিয়ে গেলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে টাকা দিয়ে দিবে। তাহলে এই সিগনেচার বা স্বাক্ষর দ্বারাও মানুষকে শনাক্ত করা যায়। ব্যাংক দেখে যে হ্যাঁ এই সিগনেচারটা হচ্ছে আতিকের সিগনেচার, তখন কিন্তু টাকাটা দিয়ে দেয়, তাই না? তাহলে এই সিগনেচার বা স্বাক্ষর দিয়েও মানুষকে শনাক্ত করা যায়, এটাও আচরণগত বায়োমেট্রিক্স। আবার ফিঙ্গার কি স্ট্রোক, এই যে আমরা কিবোর্ড প্রেস করি, এই কিবোর্ড প্রেস করার দক্ষতা এক একজনের এক এক রকম। দেখবা তুমি একভাবে কিবোর্ড প্রেস করতেছো, তোমার বন্ধু তুমি যেভাবে কিবোর্ড প্রেস করতেছো তোমার বন্ধু দেখবা অন্যভাবে কিবোর্ড প্রেস করে। তাহলে প্রত্যেকের কিবোর্ড প্রেস করার সিস্টেমও কিন্তু আলাদা আছে, এর উপর ভিত্তি করেও আমরা মানুষকে শনাক্ত করতে পারি। এগুলা গেল আচরণগত বায়োমেট্রিক্স। এরপরে আসতেছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স কোনগুলো? যেগুলো আমাদের শরীরের সাথে জড়িত, যেমন আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং রেটিনা স্ক্যান, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ টেস্ট, তারপরে মুখমণ্ডল শনাক্তকরণ, এগুলো হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স, কারণ এগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। তাহলে তুমি বায়োমেট্রিক্সের সাথে এটাও মনে রাখতে পারো, বায়োমেট্রিক্স দুই প্রকারের, আচরণগত বায়োমেট্রিক্স আর শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স, এবং কোনটা কি বায়োমেট্রিক্স সেটা তো আমি বলে দিলাম। তারপরে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের প্রযুক্তি কোনটি? উচ্চ ফলনশীল শস্য উৎপাদন, তুমি বুঝতেই পারতেছ কি হবে এটা? এটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বানান ভুল লিখলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? যখন দেখো উৎপাদনের কথা বলবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স তোমাদের আলাদা হয়ে যায়। যখন নতুন কিছু তৈরি, নতুন কিছু উৎপাদন এরকম বলবে, তখন তোমাকে বুঝতে হবে প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে কি করা হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা হয় বা নতুন জাতের উদ্ভিদ তৈরি করা হয়, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। ওকে, তারপরে বলতেছে জটিল রোগের কারণ বা ওষুধ তৈরির প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স।
এই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমাদের যখন কোনো রোগের কারণ অনুসন্ধান করা হয়, জিন নিয়ে গবেষণা করা হয়, জিন ফাইন্ডিং গবেষণা করা হয়, ঠিক আছে, তখন সেই প্রযুক্তিটা হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর যখন নতুন কিছু উৎপাদনের কথা বলা হয় তখন সেই প্রযুক্তিটা হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই পেজের আমাদের যে কোশ্চেনগুলো ছিল, তাহলে দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি, অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের প্রযুক্তি কোনটি, জটিল রোগের কারণ অনুসন্ধানের প্রযুক্তি কোনটি, এইরকম কোন প্রযুক্তিটা আসলে কি কাজ করে এই বিষয়ে ধারণা নিয়ে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। এই কমন প্যাটার্ন থেকে কিন্তু একটা প্রশ্ন হয় পরীক্ষাতে, বুঝতে পারছো? এই কমন প্যাটার্ন থেকে কি থাকবে, একটা প্রশ্ন পরীক্ষাতে থাকবে। ওকে, চলো আমরা তারপরে যাই। এখন দেখো, মানুষের চিন্তা ভাবনা যন্ত্রের মাধ্যমে করার প্রযুক্তি কি? পরের প্রশ্নে বা পরের জিনিসটাতে আমরা এগুলা শিখাইতেছি, মানে তোমার সাথে প্র্যাকটিস করাইতেছি, আমার সাথে সাথে প্র্যাকটিস করাইতেছি। মানুষের চিন্তা ভাবনা যন্ত্রের মাধ্যমে করার প্রযুক্তি কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়, তাই না? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, এটা তোমরা জানো যে মানুষের যেভাবে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে করাই নেওয়াকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে ভাই, মানুষ যে চিন্তা ভাবনা করে এই মানুষের চিন্তা ভাবনা করা কি বলে মনে রাখবা। মানুষের চিন্তা ভাবনা করাকে বলা হয় হিউরিস্টিক, আর যন্ত্রের মাধ্যমে করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা মানুষ ছোট থেকে যেভাবে একটা জিনিসকে দেখে 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 অভ্যস্ত, এই যে তোমাকে যদি আমরা এক হাতে ধরো আমি একটা গাজর নিয়ে আসি আর এক হাতে একটা মূলা নিয়ে আসি, তাহলে তোমাকে দেখলেই বলতে পারবা যে ভাই এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে মূলা। এটা তুমি কেমনে চিনলা? ছোট বাচ্চারে যদি দেখাই যে কোনটা কি, ও কিন্তু বলতে পারবে না, কারণ ও বেশি মূলা আর গাজর দেখে নাই। বা যে দেশের মানুষ কোনোদিন মূলা বা গাজর দেখেনি তার সামনে যদি নিয়ে যাও সে কিন্তু চিনতে পারবে না কোনটা মূলা কোনটা গাজর। কিন্তু তোমার সামনে ধরলে তুমি কি করতে পারবা? চিনতে পারবা কোনটা মূলা কোনটা গাজর। এই যে তুমি সিদ্ধান্ত নিতে পারতেছো, এই সিদ্ধান্তটা তুমি কেমনে নিচ্ছ? তুমি হাজার হাজার মূলা, হাজার হাজার গাজরের ছবি বা হাজার হাজার গাজর মূলা তুমি দেখছো, দেখে দেখে চিনে গেছো এটা গাজর এটা মূলা। একইভাবে যন্ত্রকে কি করা হয়, কয়েক লক্ষ মূলা কয়েক লক্ষ গাজরের ছবি ইনপুট দেওয়া হয়, তখন যন্ত্র দেখে দেখে চিনে যায় এই জিনিসটা গাজর এই জিনিসটা মূলা। তখন যন্ত্রকে বলবা কোনটা গাজর কোনটা মূলা, যন্ত্র আলাদা করে বলে দিবে। এই যে যন্ত্র সিদ্ধান্ত নিতে পারতেছে, এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটার সাথে নিউরাল নেটওয়ার্ক এইরকম অনেকগুলা টার্ম আছে, সেগুলো একটু দেখতে পারো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনটা ভাগে ভাগ করতে পারি। আমরা একটাকে বলি ANI বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, যেটা শুধুমাত্র এক রকমের কাজ করে। তারপরে আছে AGI আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেটা মোটামুটি মানুষের মতোই কাজ করে। তারপরে আছে ASI, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, এটা মানুষের চাইতে অনেক দক্ষভাবে অনেক ভালোভাবে কাজ করে। এই তিন ভাগে ভাগ করতে পারি। ওকে, তারপরে দেখো, অনলাইনে সভা সমাবেশ করাকে কি বলে? অনলাইনে সভা সমাবেশ করাকে কি বলে? এটাকে তোমরা জানো কি বলে? টেলিকনফারেন্স, তাই না? টেলিকনফারেন্স। আচ্ছা, টেলিকনফারেন্স হচ্ছে অনলাইনে সভা সমাবেশ করা, এটাকে বলা হয় হচ্ছে টেলিকনফারেন্স। আর যদি তুমি অডিও ভিজুয়াল পদ্ধতিতে করো, অডিও ভিজুয়াল পদ্ধতি যদি সভা সমাবেশ করো, তখন সেটাকে বলা হয় হচ্ছে ভিডিও কনফারেন্স। যদি অডিও ভিজুয়াল, অডিও মানে কি সাউন্ড, এবং ভিজুয়াল মানে দেখা, ছবি দেখতেছো এবং কথাও বলতেছো, তাহলে সেটাকে বলা হবে ভিডিও কনফারেন্স। আর শুধুমাত্র যখন বলবে সভা সমাবেশ করার, তখন আমরা বলবো টেলিকনফারেন্স, ঠিক আছে? তারপরে বলতেছে দূরবর্তী স্থানে থেকে চিকিৎসা নেওয়ার প্রযুক্তি কোনটি? দূরবর্তী স্থানে থেকে চিকিৎসা নেওয়ার প্রযুক্তি কি? টেলিমেডিসিন। টেলিমেডিসিন, টেলিমেডিসিন। তাহলে এই যে কোনটা কোন কাজ করে এই জিনিসটা জেনে রাখা কিন্তু জরুরি। কোশ্চেনের কমন প্যাটার্নটা দেখে হয়তো তুমি বুঝতেছো যে কোনটা কি কাজ করে, এটাই এই চ্যাপ্টার থেকে মেইনলি পড়ার বিষয় এবং এটা মনে রাখতে হবে, ঠিক আছে? দূরবর্তী স্থানে থেকে চিকিৎসা নেওয়ার প্রযুক্তি হচ্ছে টেলিকনফারেন্সিং। তারপর বলতেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কি কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি কি প্রোগ্রামিং ভাষা ব্যবহার হয়, এটা মনে রাখা একটু উচিত। এখান থেকে প্রশ্ন হয়, যেমন একটা আছে প্রোলগ, একটা আছে হচ্ছে প্রোলগ। আমি এটাকে একটু কমাই নি। এগুলা বড় হাতে লিখতে হয়। প্রোলগ আছে, আমি ছোট হাতে লিখলাম, CLISP, ক্লিপস আছে,
LISP লিভস আছে, দেন সি বা সি প্লাস প্লাস আছে, দেন জাভা আছে, হ্যাঁ পাইথন আছে, পাইথন ওটা এম না এন, হ্যাঁ পাইথন, এইরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। তাহলে প্রোলগ, ক্লিপস, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রোলগ, ক্লিপস, লিপস, এগুলা। এই নামগুলো একটু মনে রাখবা, এটাও পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। তারপরে বলতেছে ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করে কোনটি? ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করে কোনটি জানো? ন্যানো পার্টিকেল মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র নিয়ে গবেষণা করা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তাই না? ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতে কি করা হয়? আণবিক বা পারমাণবিক পর্যায়ের বস্তু নিয়ে গবেষণা করা হয়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস তোমার জেনে রাখা ভালো, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। এই ইনফরমেশন গুলা জেনে রাখতে হবে। তারপরে বলতেছে অন্যের লেখা নিজের নামে চালাই দেওয়াকে কি বলে? আরেকজনের লেখা, যেমন আমার ক্লাস, ঠিক আছে, আমার পিডিএফ গুলা তুমি তোমার নামে চালাই দিছো, আমার পিডিএফ গুলা তুমি তোমার নামে চালাই দিছো, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে কি বলা হবে? সেটাকে বলা হবে প্লেজিয়ারিজম। স্যার একটু জোরে পড়ান না? আচ্ছা বাবা, জোরে পড়াচ্ছি, ঠিক আছে। অন্যের লেখা, অন্যের গবেষণাকে যদি তুমি নিজের নামে চালাই দাও, তাহলে সেটাকে বলা হয় প্লেজিয়ারিজম, যেটাকে অফলাইনে, মানে আমার একটা বই আছে, বইটা তুমি তোমার নামে চালাই দিছো, আমার নাম উঠাই দিয়ে তোমার নামে চালাই দিছো, তাহলে সেটাকে কি বলা হয়? কপিরাইট বলা হয়, তাই না? আর এই জিনিসটা যদি অনলাইনে সংঘটিত হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্লেজিয়ারিজম। বুঝতে পারছো? অনলাইনে আমার একটা ফেসবুক পোস্ট তুমি কপি করে তোমার নামে চালাই দিছো, তোমার প্রোফাইলে পোস্ট করছো, তাহলে তুমি একটা অপরাধ করছো, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। আরেকটা জিনিস আছে এর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে হ্যাকিং, তাই না? হ্যাকিং এর ক্ষেত্রে মনে রাখবা যে অনুমতি ব্যতীত যদি তুমি অন্য কারো নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করো, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে হ্যাকিং। অনুমতি না নিয়ে কারো নেটওয়ার্কে প্রবেশ করলে সেটাকে বলা হয় হ্যাকিং। আর কারো লেখা বা কোনো কর্ম যদি নিজের নামে চালাই দাও, তাহলে সেটাকে বলা হয় প্লেজিয়ারিজম। হ্যাকারের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, এটা একটু দেখতে পারো, অথবা না দেখলেও চলে, সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখতে পারো যে কম্পিউটার ইথিক্সের 10টা নির্দেশনা আছে, এই 10টা নির্দেশনা মনে রাখতে হবে। মানে নির্দেশনা কি কি এটা মনে রাখার দরকার নেই, জাস্ট নাম্বারটা মনে রাখবা যে কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টি, এই সংখ্যাটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে মোটামুটি প্রথম অধ্যায় থেকে যদি এই জিনিসপত্রগুলো তুমি পড়ো, তাহলে কভার হয়ে যাবে। সাথে সাথে তোমাদেরকে সাজেশন পিডিএফ এ যে জিনিসগুলো দেওয়া আছে, ওগুলো একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা থাকবে না, ঠিক আছে? তারপরে চলো আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। দ্বিতীয় অধ্যায়ে দেখো যে জিনিসগুলো আমরা পড়বো, প্রথমে আমরা পড়বো হচ্ছে মডেম, ঠিক আছে? এই মডেম জিনিসটা আসলে কি? মডেমের মধ্যে দুইটা শব্দ আছে, একটা দেখতেছো এমও, তাই না? এমও, এটা দ্বারা বোঝাচ্ছে, এমও দ্বারা বোঝাচ্ছে মডুলেশন। এমও দ্বারা বোঝাচ্ছে মডুলেশন। এখন মডুলেশন জিনিসটা কি? মডুলেশন মানে হচ্ছে, এই মডুলেশন জিনিসটা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। ডিজিটাল সিগন্যালকে যদি আমরা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করি, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মডুলেশন। আর এই যে ডিইএম দেখতেছো, এই ডিইএম হচ্ছে, ডিইএম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিমডুলেশন। ডিইএম দ্বারা বোঝাচ্ছে ডিমডুলেশন। তাহলে মডেমের মধ্যে মূলত দুইটা শব্দ আছে, একটা শব্দকে আমরা বলতেছি মডুলেশন, আর একটা শব্দকে বলতেছি ডিমডুলেশন। ডিমডুলেশন জিনিসটা কি? ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। যখন আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করি, তখন সেটাকে বলা হয় মডুলেশন, এবং যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করি, তখন সেটাকে আমরা বলে থাকি ডিমডুলেশন। আচ্ছা, এই মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে কি হয়? তথ্য আদান প্রদান করা হয়। অর্থাৎ মডেম মূলত যে কাজটা করে, মডেমের মূল কাজটা হচ্ছে প্রাপক এবং প্রেরক হিসেবে কাজ করে। প্রাপক ও প্রেরক হিসেবে কাজ করে। ডেটাটা যে তুমি পাঠাচ্ছ, এই যে পাঠাচ্ছে সে হচ্ছে প্রেরক,
তাহলে এই প্রেরক হিসেবে এবং প্রাপক হিসেবে মূলত কাজ করে হচ্ছে মডেম। তাহলে মডেম একটা সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গাতে প্রেরণ করে এবং কোথাও থেকে যখন আসে তখন সিগন্যালটাকে রিসিভ করে। যোগাযোগ ব্যবস্থায় এই মডেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। যোগাযোগ ব্যবস্থার যতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা হচ্ছে মডেম, ঠিক আছে, মনে রাখবা। তারপরে আমরা পড়তেছি, তারপরে দেখো লেখা আছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা চলাচলের হার, সেন্ডার থেকে রিসিভারে কত গতিতে ডেটা চলাচল করতেছে সেটাকে আমরা বলে থাকি ব্যান্ডউইথ। এর একক হচ্ছে বিপিএস। বিপিএস এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক, যার পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যত বিট স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের গতি কত হয়? ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে 45 থেকে 300 বিপিএস। যদি কোনো যন্ত্রের মধ্যে দিয়ে 45 থেকে 300 বিপিএস এই গতির মধ্যে ডেটা চলাচল করে তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ন্যারো ব্যান্ড। আরে তারপরে হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতি কত তোমাদের মনে আছে? ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে 300 থেকে বা 1200 থেকে 9600 বিপিএস। ঠিক আছে, 1200 থেকে 9600 বিপিএস হলে সেটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। আরেকটা গতি আছে যেটাকে আমরা বলে থাকি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি কত? ব্রডব্যান্ডের গতি হচ্ছে 1 এমবিপিএস থেকে বেশি। 1 এমবিপিএস থেকে বেশি হলে সেটাকে বলা হয় ব্রডব্যান্ড। ঠিক আছে, তাহলে এই তিনটা গতি, ন্যারো ব্যান্ডের গতি 45 থেকে 300 বিপিএস, ভয়েস ব্যান্ডের গতি 1200 থেকে 9600 বিপিএস, আর ব্রডব্যান্ডের গতি হচ্ছে 1 এমবিপিএস থেকে বেশি। তাহলে এই হচ্ছে আমাদের গতি। ঠিক আছে, ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথের একটা ছক তোমাদের বইয়ে দেওয়া আছে যে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে ব্যান্ডউইথ কত হবে, তারপরে তোমার গেমিং এর ক্ষেত্রে কত হবে, এইচডি কোয়ালিটির সাউন্ড শুনতে গেলে ব্যান্ডউইথ কত হয়। যদি তুমি খুবই মনে করো যে ওটা পড়া প্রয়োজন বা দেখে রাখবা তাহলে এক নজর পড়ে দেখতে পারো, ওটাও গুরুত্বপূর্ণ, ওখান থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটাও দেখে রাখতে পারো। তারপরে হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকির ক্ষেত্রে কি হয়? ওয়াকি টকিতে যেটা কাজ হয় সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে হয়, তাই না? এটা তো তোমরা জানো। এই হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল কোনটি সেটা কিন্তু খুবই বেশি আসে। হাফ ডুপ্লেক্স মানে কি? হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে ডেটা দুই দিক থেকে আদান প্রদান করা যায়, তবে একই সাথে করা যায় না, মাঝখানে কি থাকে? সময়ের বিরতি থাকে। সময়ের বিরতি থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। এই ওয়াকি টকি শব্দটা মনে রেখে যেতে হবে, কারণ এটা আসবে তোমার পরীক্ষাতে। ঠিক আছে, যে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, তখন বলবা ওয়াকি টকি। তারপরে সিমপ্লেক্স মোডের উদাহরণ কি? সিমপ্লেক্স একটা মুড আছে। সিমপ্লেক্স মুডের উদাহরণ হচ্ছে রেডিও, টেলিভিশন, এগুলা। যখন ডেটার একমুখী প্রবাহ হয় তখন সেটাকে বলা হয় সিমপ্লেক্স। যেমন রেডিও তুমি শুনতে পারবা, কিন্তু তুমি যদি কোনো কিছু বলো তাহলে রেডিও সেটা শুনতে পাবে না। রেডিওতে যে সাউন্ড আসতেছে সেটা তুমি শুনতেছো, কিন্তু তুমি যা বলতেছো সেটা রেডিও শুনতে পাইতেছে না। কেন? কারণ রেডিওতে শুধু একমুখী ডেটা আসে। টেলিভিশনে নাচ হইতেছে, নাচটা তুমি দেখতে পারবা, গানটা তুমি শুনতে পারবা, কিন্তু টেলিভিশনের সামনে যদি তুমি নাচো, তুমি গান গাও, টেলিভিশন সেটা শুনতে পাবে না। কেন? কারণ এটাতে একমুখী ডেটা আদান প্রদান হচ্ছে, ডেটা মানে আসতেছে একমুখী, এই জন্য এটাকে বলা হয় সিমপ্লেক্স। তারপরে ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেটাতে দুই দিকেই ডেটা আদান প্রদান করা যায়, তবে একই সাথে করা যায় না। আরেকটা আছে যেটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে দুই দিকেই একই সাথে ডেটা আদান প্রদান করা যায়, সেটা হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, এগুলা, তাই না? এগুলো তো তোমাদের জানা আছে। তাহলে দেখো, তারপরে আমরা পড়বো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার অনেক গুরুত্বপূর্ণ। এটাতে কি হয়? আলোর গতিতে ডেটা চলাচল করে, এবং অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ আছে। একটাকে আমরা বলি কোর, একটার নাম হচ্ছে কোর। কোরটা হচ্ছে সবচাইতে ভেতরের স্তর। তারপরে থাকে হচ্ছে ক্ল্যাডিং, কোরের বাহিরের স্তরকে বলা হয় ক্ল্যাডিং, এবং আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলে থাকি জ্যাকেট। তাহলে অপটিক্যাল ফাইবার মূলত এই তিনটা অংশ নিয়ে গঠিত, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। কোরটা কি? কোরটা হচ্ছে একদম স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি, সেটাকে আমরা বলে থাকি কোর। ঠিক আছে, এটা অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের স্তর, এবং এর মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা চলাচল করে, এবং
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে চলাচল করে। তারপরে হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ নামকরণ করা হয় একজন রাজা, ডেনমার্কের রাজা হেরোল্ড ব্লুটুথ, তার নাম অনুসারে। এখানে তুমি একটা জিনিসই মনে রাখবা ব্লুটুথ থেকে, সেটা হচ্ছে এটার IEEE স্ট্যান্ডার্ড কত। IEEE স্ট্যান্ডার্ড কত? IEEE স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। এটা একটা অর্গানাইজেশন। এটা কি করে, প্রত্যেকটা যন্ত্রের জন্য যখন যন্ত্রটা বাজারজাত করা হয় তার জন্য একটা কি করে, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু প্রদান করে। তো ব্লুটুথের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 802.11। আমার ভুল হইতে পারে, একটু দেখবা। তারপর ওয়াইফাই এর ক্ষেত্রে IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802. ওয়াইফাই এর ক্ষেত্রে 802.11, আর এটার ক্ষেত্রে সম্ভবত 802.15। ব্লুটুথের ক্ষেত্রে সম্ভবত 802.15, ওয়াইফাই এর ক্ষেত্রে 802.11, আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.16। এই তিনটা স্ট্যান্ডার্ড ভ্যালু মনে রাখতে হবে যে কোনটার ভ্যালু কত, ঠিক আছে। তারপরে দেখো মোবাইল প্রজন্ম। মোবাইল প্রজন্ম থেকে তুমি মনে রাখবা যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে দ্বিতীয় প্রজন্ম থেকে কি চালু হয়? SMS, MMS। আচ্ছা, SMS, MMS এগুলা চালু হয় দ্বিতীয় প্রজন্ম থেকে। SMS মানে কি, শর্ট মেসেজ সার্ভিস, আর MMS মানে হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ঠিক আছে। সাথে সাথে ইন্টারনেট ব্রাউজিং শুরু হয় দ্বিতীয় প্রজন্ম থেকে। ইন্টারনেট ব্রাউজিংটাও শুরু হয় হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে। ওকে, এরপরে সাথে সাথে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্ম। এখানে লিখি, তৃতীয় প্রজন্ম থেকে আমাদের ভিডিও কল শুরু হয়। ভিডিও কল শুরু হয় হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। তাহলে তৃতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে ভিডিও কল, দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে কি কি, SMS, MMS, ইন্টারনেট, এগুলা শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে। আচ্ছা, তারপরে মেশ টপোলজি। মেশ টপোলজির ক্ষেত্রে আমি এখানে একটু লিখতেছি। মেশ টপোলজির ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, মেশ টপোলজিতে শুরুর ডিভাইস এবং শেষের ডিভাইস একসাথে যুক্ত থাকে। দুইটা টপোলজি, মেশ এবং রিং, এই দুটা টপোলজিতে শুরুর ডিভাইস এবং শেষের ডিভাইস একসাথে যুক্ত থাকে। এবং আরেকটা জিনিস তোমার পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে তারের সংখ্যা। মেশ টপোলজিতে তারের সংখ্যাটা পড়তে হবে। তারের সংখ্যা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে D গুণ D-1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা ব্যবহার করে আমরা তার ব্যবহার বের করতে পারি। এখানে D মানে হচ্ছে, D হচ্ছে ডিভাইসের সংখ্যা, D দ্বারা বোঝাচ্ছে ডিভাইস সংখ্যা। কয়টা ডিভাইস আছে তার জন্য কতটা তার লাগবে, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে। যেমন তোমাকে বলা হলো একটি মেশ টপোলজিতে 10টি ডিভাইস ব্যবহার করতে গেলে কতটি তার লাগবে, একটি মেশ টপোলজিতে 10টি ডিভাইস ব্যবহার করতে চাইলে কতটি তার লাগবে। সেক্ষেত্রে তাহলে D, ডিভাইসের সংখ্যা কত, 10টি। তাহলে এই D এর জায়গাতে 10 বসায় দাও, 10 ইন্টু D-1 মানে 9/2। তাহলে কত হয়, 90/45। তাহলে কতটি তার লাগবে, 45টি তার লাগবে 10টি ডিভাইসের জন্য। তাহলে তোমাকে যদি প্রশ্নে ডিভাইসের সংখ্যা বলে দেয় যে কতটা ডিভাইস, তার জন্য কতটা তার লাগবে, তাহলে D ইন্টু D-1 ডিভাইডেড বাই 2, এই সূত্র বসায় তুমি তারের সংখ্যাটা বের করে ফেলতে পারবা। সাথে সাথে তুমি একটু ক্লাউড কম্পিউটিং যে টপিকটা আছে এটা একটু পড়বা। ক্লাউড কম্পিউটিং এর কয় ধরনের সেবা আছে এবং এটার যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো একটু দেখলেই হয়ে গেল। বৃষ্টি আক্তার, সিয়াম, গুড, তোমরা তো পারতেছ, অনেক ভালো পারতেছো তোমরা, সাবাস। আচ্ছা, তারপরে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে যেটা দরকারি সেটা হচ্ছে আমাদের এই যে এগুলার পূর্ণরূপ জেনে রাখা। MSB এর পূর্ণরূপ কি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই না? তারপরে আছে হচ্ছে MSD, MSD এর পূর্ণরূপ কি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে M থেকে মোস্ট, S থেকে হচ্ছে সিগনিফিক্যান্ট, B থাকলে বুঝাবে বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন দেখো M, মোস্ট, S সিগনিফিক্যান্ট, D থাকলে বুঝাই ডিজিট, তাহলে B থাকলে বিট আর D থাকলে ডিজিট। তারপরে আছে LSD, LSD মানে কি, LSD এর পূর্ণরূপ হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তারপরে আছে LSB, লেস্ট সিগনিফিক্যান্ট বিট।
তাহলে বি থাকলে বিট আর ডি থাকলে ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্ট, ঠিক আছে, অধিক গুরুত্বের অঙ্ক আর নিম্ন গুরুত্বের অঙ্ক। তারপরে হচ্ছে 2 এর পরিপূরক, এই বিষয়টা জানতে হবে। আমি থিওরিগুলা দেখাই দিতেছি। হ্যাঁ, 2 এর পরিপূরকের ক্ষেত্রে তুমি কি দেখবা, 2 এর পরিপূরকের ক্ষেত্রে 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র আছে। সূত্রটা কি, একের পরিপূরক প্লাস 1, এইভাবে 2 এর পরিপূরক বের করা হয়। তাহলে 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরকটা পাওয়া যায়, ঠিক আছে। এবং 2 এর পরিপূরকের উপকারিতা কি, 2 এর পরিপূরকের উপকারিতা হচ্ছে জটিল সার্কিটকে সহজভাবে উপস্থাপনের জন্য আমরা কি করি, 2 এর পরিপূরক ব্যবহার করি, অথবা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার জন্য আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করি। তারপর হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বি থেকে হচ্ছে বাইনারি, সি থেকে হচ্ছে কোডেড, ডি থেকে হচ্ছে ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। এখন বিসিডির ক্ষেত্রে বিট সংখ্যা হয় 4টা, বিট হচ্ছে 4টা, ঠিক আছে। আর কোডের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা। তাহলে বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, এর বিট সংখ্যা 4টা আর কোডের সংখ্যা হচ্ছে 16টা। তারপরে আছে ইবিসিডিক। এই ইবিসিডিক কোডটা 2 ভাগে বিভক্ত। ইবিসিডিককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সরি, ইবিসিডিক না, ওটা এসকিতে, ওকে আমার ভুল হয়েছে, সরি। ইবিসিডিকের ক্ষেত্রে বিট সংখ্যা 8টা, ঠিক আছে। তাহলে কোড সংখ্যা কত হবে, কোড সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 8, মানে 256টা। তারপরে আছে এসকি। এই এসকিটা 2 ভাগে বিভক্ত। এসকি হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি এসকি 7। এর বিট সংখ্যা 7টা, বিট 7, আর কোড হবে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 128টা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এসকি 8। এটার বিট সংখ্যা 8 আর কোড সংখ্যা 2 টু দি পাওয়ার 8, 256টা, ঠিক আছে। তাহলে এসকির ক্ষেত্রে আমরা 2 রকমের পাই, একটা হচ্ছে এসকি 7 আর একটা হচ্ছে এসকি 8। এসকি 7 এর ক্ষেত্রে বিট সংখ্যা 7টা, তাহলে কোড সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 7 বা 128টা। আর এসকি 8 এর ক্ষেত্রে বিট সংখ্যা 8, তাই কোড সংখ্যা হবে 256টা। এখন এই যে 128টা আমরা পাইতেছি কিসের ক্ষেত্রে, এসকি 7 এর ক্ষেত্রে, এর মধ্যে প্রথম 32টা কোড ব্যবহার হয় যান্ত্রিক নিয়ন্ত্রণে, ঠিক আছে। প্রথম 32টা কোড কি কাজে ব্যবহার হয়, যান্ত্রিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আর বাকি 96টা কোডিং এর কাজে ব্যবহার হয়। চাইলে মনে রাখতে পারো ওই কথাটাও, যে এসকি 7 এর যে 128টা কোড আছে, এই 128টা কোডের মধ্যে প্রথম 32টা যান্ত্রিক নিয়ন্ত্রণে আর বাকি 96টা কোডিং এর কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, ঠিক আছে। আচ্ছা, ইবিসিডি এর পূর্ণরূপ বলি নাই মনে হয়। ইবিসিডি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জিং কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জিং কোড। আর এসকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে এসকির পূর্ণরূপ। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এর বিট সংখ্যা 16টা, আর কোড সংখ্যা 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা। এটা অনেক গুরুত্বপূর্ণ যে ইউনিকোডের ক্ষেত্রে বিট সংখ্যা 16টা আর কোড সংখ্যা হচ্ছে 65,536টা, ঠিক আছে। এখন এটাকে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড বলা হচ্ছে কেন? এটাকে ইউনিভার্সাল কোড বলা হচ্ছে কারণ পৃথিবীর যত ভাষা আছে, পৃথিবীর যত রকমের ভাষা আছে, সব ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত, ঠিক আছে। প্রাচীন হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে আধুনিক সময়ের ইমোজি পর্যন্ত সবকিছুই ইউনিকোডের অন্তর্ভুক্ত। কি বললাম? প্রাচীন কালের হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে এখন আধুনিক সময়ের যে ইমোজি আছে সেগুলা পর্যন্ত সবকিছুই হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। যেহেতু এত অক্ষর, এত বর্ণ, এত কিছুর প্রয়োজন, এই জন্য মূলত
ইউনিকোডের জন্য অনেকগুলা কোড দরকার, 65,536টা এতগুলা কোডের দরকার। ঠিক আছে, এর সাথে সাথে সংখ্যা পদ্ধতির রূপান্তর এগুলা তো তোমরা অলরেডি পারো, ওগুলাতে নতুন করে এখন আর সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখে যে তোমার লাভ নাই। যে সংখ্যা পদ্ধতির রূপান্তর তুমি জানোই না, আজকের একটা ক্লাস করে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখে যাবা এমনটা সম্ভব না। ঠিক আছে, এই জন্য আমি টপিকটি স্কিপ করতেছি। যারা পারো রূপান্তর করতে তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর যারা পারো না, সমস্যা আছে, তাদের আর ওটাতে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে আমরা আচ্ছা, এখান থেকে আমরা লজিক গেটটা একটু দেখে রাখবো। যেমন লজিক গেট 3.2 থেকে আমরা লজিক গেট পড়বো। লজিক গেটটা একটু দেখে রাখবো। ঠিক আছে, দেখো কিছু লজিক গেট আছে যেগুলা জেনে যাওয়া জরুরি। এরকম একটা লজিক গেট আছে, এটা কি গেট? ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটে যদি আমরা এ ইনপুট দেই তাহলে কি হবে? দেখো, এই ন্যান্ড গেটটা এইরকম গেট পরীক্ষাতে আসবে, তাই এইরকম গেটগুলো তোমার পারতে হবে। এই ন্যান্ড গেটটাতে যদি আমরা এ ইনপুট দিই তাহলে কি পাচ্ছি? এই দিক দিয়েও এ ঢুকতেছে, আবার এই দিক দিয়েও এ ঢুকতেছে। এটা কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বিপরীত করা। তাহলে যেহেতু এ ইনপুট দিছো, তাহলে তুমি এখানে পাবা এ গুণ এ অলবার, এটাই পাবা। ন্যান্ডের কাজ হচ্ছে এ দুটারে গুণ করে বিপরীত করে দেওয়া, এ গুণ এ অলবার পাইলা। তাহলে আমরা মৌলিক উপপাদ্য অনুযায়ী জানি এ আর এ যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা এ পাবো। এ আর এ যদি আমরা গুণ করি তাহলে একটা এ পাবো, আর উপরের বারটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইনপুটে কি দিলাম? এ দিলাম, আউটপুটে কি পাইলাম? এ বার পাইলাম। তাহলে এটা দেখতে ন্যান্ড গেট হলেও কাজ করতেছে নটের মতো। ঠিক আছে, এটা দেখতে ন্যান্ড হলেও কাজ করতেছে কার মতো? নটের মতো করে কাজ করতেছে। বুঝতে পারছো? তাহলে এই চিত্রটা দিয়ে পরীক্ষাতে যদি বলে যে এই গেটটা কেমন কাজ করে, কি আউটপুট দেয়, তাহলে বলবা এটা নটের মতো কাজ করে। ওকে, আচ্ছা, এখানে এই গ্রুপে কি আমার পরিচিত কেউ নাই? এর আগে আমার কাছে পড়ছো বা ক্লাস ক্লাস করছে এমন কেউ নাই? হ্যাঁ, সবাই কি অপরিচিত? যারা পরিচিত থাকলে একটু নক বইলো। আচ্ছা, দেখো এবার আছে এ আর বি। এবার কি আছে? এ আর বি দেওয়া আছে, তাহলে কি হবে? এখানে আমরা পাবো এ বি অলবার। কেন এ বি অলবার পাবো? কারণ এই যে প্রথম গেটটা হচ্ছে একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করে? গুণ করে বিপরীত করে। তাহলে এ আর বি যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু বি অলবার পাবো। আর এই যে এই অংশের যে গেটটা আছে, পরের অংশের যে গেটটা আছে, সেটা দেখো প্রথমেই আঁকছিলাম, এটা পিওরলি একটা নট গেট। তাহলে নট গেট যদি থাকে তাহলে আমরা এখানে কি পাবো? তাহলে আমরা এখানে পাবো এ ইন্টু বি ডাবল বার। এই যে মাথা ঘুরবে, ডাবল বার কেমনে আসলো ভাই? এ বির উপরে আগে থেকে একটা বার ছিল, আর এই গেটটা যেহেতু নট গেট তাই তার উপরে আরেকটা বার আসছে, এজন্য ডাবল বার হয়েছে। তাহলে ডাবল বার হইলে এ বি ডাবল বার দুটা কেটে দিয়ে আমরা শুধুমাত্র কি রাখতে পারি? এ ইন্টু বি রাখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই যে পরের যে আমরা গেটটা আঁকলাম, এই গেটটা কিসের কাজ করতেছে? এন্ড এর কাজ করতেছে। কি করে এন্ড এর কাজ করতেছে? এ বি ইনপুট দিয়ে এ গুণ বি পাইছি, তাহলে গুণ করলে কি কাজ হয়? গুণ করলে এন্ড এর কাজ হয়। তাহলে প্রথম যে গেটটা আঁকছিলাম সেটা নটের কাজ করতেছে, পরের যে গেটটা আঁকলাম সেটা এন্ড এর কাজ করতেছে। এরপর আমরা আরেকটা গেট আঁকবো। সরলীকরণ শিখান ভাই। সরলীকরণে কি শিখাবো? সরলীকরণে কি শেখাবো বলো? এবি ইনপুট দিলাম, তাহলে কি পাবো? এবি যদি ইনপুট দেই সেক্ষেত্রে কি হবে দেখো। তাহলে এখানে আমরা পাবো এ বার, কারণ এটা নটের কাজ করতেছে। এখানে আমরা পাবো বি বার, কারণ এটাও নটের কাজ করতেছে। আর এখানে পাবো, এই যে এখনই সরলীকরণ শেখাই দিব, দেখো এ বার ইন্টু বি বার অল বার, এরকম পাইলাম। তাহলে আমরা কি পাইলাম? এ বার ইন্টু বি বার অল বার পাইলাম। তাহলে কি হবে? তাহলে এই যে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ গুণ বি অলবার যদি থাকে তাহলে এটাকে আমরা কি ফরম্যাটে লিখতে পারি? এ বার প্লাস বি বার, এই ফরম্যাটে লিখতে পারি। এটা একটা উপপাদ্য, এই উপপাদ্যের নাম হচ্ছে মর্গানের উপপাদ্য, তাই না? যদি এ গুণ বি অলবার থাকে তাহলে সেটাকে আমরা এ বার প্লাস বি বার এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে দেখো এখানে তো আছে এ গুণ বি অলবার আছে,
কিন্তু এ আর বি এর উপরে আগে থেকে একটা করে বার আছে, তাই আমরা এখান থেকে লিখতে পারি এ ডাবল বার প্লাস বি ডাবল বার। তাহলে এ ডাবল বার বি ডাবল বার যদি থাকে তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি। এই যে একটা সরল শিখাই দিলাম, এটাই সরল। এই যে একটা সূত্র তুমি জানো, সূত্রটা প্রপারলি ইউটিলাইজ করতে পারলা, তাহলে সেটাই হয়ে গেল সরল। তাহলে এখন যে গেটটা আছে এই গেটটা কাজ করতেছে অর গেটের। এখন যে গেটটা আমরা আঁকছি সেটা কাজ করতেছে কার? অর গেটের। তাহলে এই ফিগারগুলা মনে রাখতে হবে, কেমনে আউটপুট বের হইলো কি হইলো এগুলা যদি তোমার কোনো কিছু না মনে থাকে তাও সমস্যা নেই, জাস্ট তোমার ফিগারগুলা মনে রাখতে হবে যে এটা কার কাজ করে? নটের কাজ করে। এরকম ভাবে থাকলে কিসের কাজ করে? এন্ডের কাজ করে। এভাবে থাকলে কিসের কাজ করে? এভাবে থাকলে অরের কাজ করে। এটা মনে রাখতে হবে। তোমরা তো বিশাল জানো দেখতেছি, কোশ্চেন প্যাটার্ন এবার চেঞ্জ করতেছে, কে কইছে তোমারে? হ্যাঁ, তোমারে বইলে দিছে না যে কোশ্চেন প্যাটার্ন এবার চেঞ্জ করতেছে? কোশ্চেন টোশ্চেন পাইছো নাকি আগেই? এবার এই গেটটা কি কাজ করবে? এটাতে যদি আমরা এ ইনপুট দেই তাহলে আমরা এটা দেখতেছি এটা হচ্ছে একটা নর গেট। নর গেট কি করে? যোগ করে বিপরীত করে। তাহলে আমরা এখানে এ প্লাস এ অল বার পাবো। তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এ প্লাস এ, মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা একটা এ লিখতে পারি। এ প্লাস এ মানে একটা এ, আর উপরে বারটা থেকে গেল, তাহলে হয়ে গেল এ বার। তাহলে এটাও কিসের কাজ করতেছে? এটাও নটের কাজ করতেছে। তাহলে এই যে দুটা চিত্র, যে দুটা চিত্র আঁকলাম আমরা, ন্যান্ড দিয়েও আঁকলাম, নট দিয়েও আঁকলাম, এই দুটা কিসের কাজ করে? এই দুটা কাজ করে হচ্ছে নটের। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা কিসের কাজ করবে? এখানে যদি আমরা এ বি দেই তাহলে এটা যেহেতু নর গেট, তাহলে আমরা এখানে পাবো এ প্লাস বি অল বার, এ প্লাস বি অল বার পাবো। আর এখানে এসে আমরা পাবো এ প্লাস বি ডাবল অল বার, উপরেরটার মতো সেম। তাহলে এ প্লাস বি ডাবল অল বার, তাহলে ডাবল অল বার কেটে যায়, শুধু কি থাকে? এ প্লাস বি থাকে। তাহলে এইবার এই গেটটা কাজ করতেছে কার মতো? এ প্লাস বি যেহেতু পাইছি তাহলে এটা আমরা বলবো এটা কার কাজ করতেছে? এটা অর গেটের কাজ করতেছে। তাহলে ন্যান্ড গেটকে এভাবে সেট করলে সেটা এন্ড এর কাজ করতেছিল, আর নর গেটকে এভাবে কাজ করলে সেটা কিসের কাজ করতেছে? অর এর কাজ করতেছে। ওকে, আচ্ছা এখন এইভাবে আরেকবার আঁকবো। তোমার না বুঝলেও সমস্যা নেই, তোমাকে ফিগারটা মনে রাখতে হবে, চিত্রটা মনে রাখতে হবে যে কোন চিত্রটা কিসের কাজ করতেছে, এটা মনে রাখলেই চলবে। আরে সি 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 সি, তো আমি ন্যান্ড আঁকতেছি, আমার আঁকানোর কথা তো নর। মৌলিক উপপাদ্যের যে সূত্রগুলো আছে সূত্রগুলো মুখস্থ করে নিবা। ঠিক আছে, মৌলিক উপপাদ্যর যে সূত্রগুলো দেওয়া আছে সূত্রগুলো মুখস্থ করে নিবা, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে এখানে এ আছে, তাহলে এখানে আমরা পাবো এ বার। এখানে বি আছে, তাহলে এখানে আমরা পাবো বি বার। এটা নর গেট, তাহলে আমরা এখানে পাবো এ বার প্লাস বি বার অল বার। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, আরেকটা উপপাদ্য জানি, মর্গানেরই আরেকটা উপপাদ্য আছে। উপপাদ্যটা কি? যদি এ প্লাস বি অল বার থাকে তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এ বার প্লাস বি বার, এই ফরম্যাটে লিখতে পারি, তাই না? তাহলে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে যেহেতু এ আর বি এর উপরে আগে থেকে একটা করে বার আছে, তাহলে আমরা এখানে পাবো এ ডাবল বার, এই যে দেখছো ভুল হইতেছে আজকে, প্লাস না, এখানে হয়তো এ বার গুণ বি বার, তাহলে আমরা এ ডাবল বার গুণ বি ডাবল বার পাবো। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি এ ইন্টু বি। তাহলে যেহেতু এ ইন্টু বি পাইলাম তাই আমরা বলতে পারি এই গেটটা কিসের কাজ করতেছে? এন্ড এর কাজ করতেছে। এন্ড, এ এন ডি, এন্ড এর কাজ করতেছে। তাহলে এই 3 3 6, এই 6টা চিত্র মনে রেখে পরীক্ষা দিতে বসতে হবে। এই 6টা চিত্র তোমার মনে রেখে পরীক্ষা দিতে বসতে হবে, ঠিক আছে?
গুড। এই হচ্ছে আমাদের ব্যাপার। চলো, যেহেতু সরল করতে চাইতেছ, সরল করবা না, সরল শিখবা। দেখো চলো, আমি দু একটা সরল তোমারে দেখাই দিই, যে সরলগুলা জেনে রাখা খুব জরুরি। সূত্রগুলা জেনে রাখতে হবে আর সূত্রের প্রয়োগগুলা জানতে হবে, তাহলেই হয়ে গেল। দেখো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো? না বুঝলেও সমস্যা নেই, কি করতে হবে, মনে রাখতে হবে। না বুঝলেও কোনো অসুবিধা নাই, মনে রাখতে হবে, মনে রাখলেই চলবে, ঠিক আছে? এই যে 6টা চিত্র আঁকলাম, 6টা চিত্র মনে রাখলে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাবা। যদিও 3 অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন হবে না, 1-2 অধ্যায় থেকে এগুলা থেকে বেশি হবে, থিওরি থেকে বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে? থিওরি থেকে প্রশ্ন বেশি থাকে, অন্যগুলা থেকে কমই থাকে। চলো, একটা আমরা এই যে একটা উপপাদ্য আছে, এটাকে বলে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য দেখতে হবে আগে। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য করে দেখাই। বিভাজন উপপাদ্যটা হচ্ছে এরকম: a প্লাস বি ইন্টু a প্লাস সি ইকুয়াল a প্লাস বি ইন্টু সি। এটা হচ্ছে একটা উপপাদ্য, এটাকে যৌগিক উপপাদ্য, এটার নাম হচ্ছে বিভাজন উপপাদ্য। তো এই উপপাদ্যটা আমি তোমার সরল করে দেখাইতেছি কিভাবে করবা। যদি দেখো যে এরকম দুইটা ব্র্যাকেট আছে, ঠিক আছে, এরকম দুইটা ব্র্যাকেট আছে, তাহলে কি করবা, তাহলে ব্র্যাকেট দুটা গুণ করে দিবা। তাহলে কি হয়, a ইন্টু এ প্লাস a ইন্টু সি প্লাস a ইন্টু বি, গুণ করে দিতেছি জাস্ট, তারপরে b ইন্টু সি, এই হইল, গুণ করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কমন নিব। দেখো, প্রথম 3টা থেকে এ কমন নেওয়া যায়, সরি, তার আগে এই যে এ ইন্টু এ আছে, এ ইন্টু এ মানে একটা এ, মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এ গুণ এ মানে একটা এ, তাহলে এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি, এইটা। এখন দেখো, এই 3টা থেকে এ কমন নেওয়া যায়, প্রথম 3টা থেকে এ কমন নেওয়া যায়, এ যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, 1 প্লাস সি প্লাস বি থাকে, ঠিক আছে? প্লাস এখানে কি থাকলো, এখানে বি ইন্টু সি থাকলো। তাহলে এইবার আমরা এ ইন্টু 1 প্লাস বিসি লিখে দিতে পারি। কিভাবে বিসি লিখে দিলাম, কিভাবে ভাই এটা 1 লিখে দিলেন? কারণ দেখো, কোনো কিছুর সাথে যদি এক যোগ থাকে, কোনো কিছুর সাথে যদি এক যোগ থাকে, তাহলে তার টোটালটার মান হয়ে যায় 1। তাহলে 1 প্লাস সি প্লাস বি আছে, তাহলে টোটালটার মান হয়ে যাবে 1। তাহলে 1 ইন্টু এ প্লাস বিসি, তাহলে 1 ইন্টু এ মানে শুধু এ, তাহলে এ প্লাস বিসি লিখে দিতে পারি। এই যে এটাই হচ্ছে সরল, জাস্ট মৌলিক উপপাদ্য তোমার জানতে হবে, আর সেই মৌলিক উপপাদ্যটা সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তোমার সরল করা হয়ে গেল। সরল আহামরি খুবই কঠিন জিনিস তা না। দেখো, আমরা চাইলে এখান থেকে সরাসরিও এই জিনিসটা বের করে ফেলতে পারি, এখান থেকে সরাসরি শর্টকাটে কেমনে বের করবা সেটা একটু আমি তোমারে দেখাই দিই। দেখো, এরকম দুইটা ব্র্যাকেট যদি থাকে, তাহলে তুমি কি করবা, এরকম যদি দুইটা ব্র্যাকেট থাকে, সেখান থেকে সরাসরি বের করে ফেলতে পারো কিভাবে, আমি এই যে এখানে লিখতেছি, দেখো সরাসরি বের করতে পারো কিভাবে, দেখবা যে দুইটা ব্র্যাকেটের মধ্যে কমন কিছু আছে কিনা। দেখো, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে কমন কি আছে, কমন আছে, দেখো এ আছে, দুইটা ব্র্যাকেটে কি আছে, এ কমন আছে, তাহলে তুমি প্রথমে এ লিখলা, এ লিখলা, লিখছো, মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, দুটারই প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে তুমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলা। তারপরে কি কি আনকমন আছে, দেখো কি আনকমন আছে, বি আর সি আনকমন আছে, এই দুটারে গুণ অবস্থায় লিখে দিবা, বি ইন্টু সি লিখে দিলা, তাহলেই তোমার এই যে রাইট সাইড তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম দুইটা ব্র্যাকেট যদি থাকে, তাহলে এত বড় ক্যালকুলেশন যেটা আমরা করছি, এত বড় যে ক্যালকুলেশনটা করছি, এই ক্যালকুলেশন না করে আমরা সরাসরি লিখে দিতে পারি কিভাবে, দেখবা দুইটা ব্র্যাকেটের মধ্যে কমন কি আছে, এটাতে এ কমন ছিল এজন্য এ লিখছি, এ কমন ছিল এই জন্য এ লিখছি, প্লাস দিয়ে লেখা আছে, প্লাস দিয়ে লেখা আছে, তাই মাঝখানে প্লাস চিহ্ন দিছি। তারপরে কি কি আনকমন আছে, বি আর সি আনকমন আছে, এই জন্য বিসি লিখে দিছি। তাহলে এ প্লাস বিসি, রাইট সাইডটা কিন্তু পেয়ে গেলা। তাহলে এইভাবে সহজেই তুমি করে ফেলতে পারো। দেখো, সরল কিন্তু কঠিন না, সরল কঠিন জিনিস না, সরল সহজ জিনিস, জাস্ট তোমাকে সূত্রটা বুঝতে হবে আর কিছু টেকনিক জানতে হবে, তাহলে সরল তুমি ইজিলি করে ফেলতে পারবা। এখন তোমাদের মেইনলি সমস্যা তো এইটাতে না, সমস্যা যখন একটা বারের উপর আরেকটা বার, তার উপর আরেকটা বার, এরকম বড় বড় অনেকগুলা বার থাকে, তখন সমস্যা হয় কিনা সেটা কি জানতে চাইতেছো, যে ভাই অনেকগুলা বার থাকলে সেটাকে সলিউশন করতে হয় কি করে, ওটা কি দেখাবো, বলো?
এক্সামে যদি কমন না আসে তখন কি হবে? এখনই তুমি সসম্মানে নিজের ঘাড় নিজে ধাক্কা দিয়ে বের হয়ে চলে যাও। পরীক্ষা যদি তুমি না দিতে পারো তাহলে কি হবে? ধরো পরীক্ষা দিতে যাচ্ছ, রাস্তাতে দুর্ঘটনা ঘটলো, তখন কি হবে? এরকম দেওয়া আছে। এরকম অলবার, তার উপরে অলবার, তার উপরে অলবার, এরকম অনেক অলবার দেওয়া আছে। ইচ্ছা মতো অলবার আমরা লিখলাম। এই সূত্রগুলো মনে রাখবা। মর্গানের যে সূত্রগুলো আছে সেটা মনে রাখবা। আমি দেখালাম, তারপরে আরেকবার লিখি। যদি a প্লাস বি অলবার থাকে সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি? তাহলে আমরা এটাকে লিখি a বার গুণ b বার। তাহলে এই সূত্রটা আগে বুঝতে হবে, তোমার ভালো করে বুঝতে হবে এই সূত্রটা কি বলতেছে। যদি যোগ চিহ্নের উপরে অলবার থাকে তাহলে যোগ চিহ্ন উঠে যে গুণ চিহ্ন আসবে, আর অলবারটা ভেঙে গুণের দুই পাশে আলাদা হয়ে যাবে। যোগ চিহ্নের বদলে কি আসবে? গুণ আসবে, অলবারটা গুণের দুই পাশে আলাদা হয়ে যাবে, এটাই সূত্র। আর যদি এমন থাকে a ইন্টু বি অলবার যদি থাকে তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এবার প্লাস বি বার, এইভাবে লিখতে পারো। তাহলে এবার কি হইতেছে? যদি গুণের উপরে অলবার থাকে তাহলে গুণ চিহ্নটা উঠে যে যোগ চিহ্ন আসবে, আর অলবারটা যোগের দুই পাশে ভাগ হয়ে যাবে। যদি যোগের উপরে অলবার থাকে তাহলে যোগ উঠে গুণ আসবে, আর অলবারটা গুণের দুই পাশে ভাগ হয়ে যাবে। আর যদি গুণের উপরে অলবার থাকে তাহলে গুণ উঠে যায় যোগ আসবে, অলবারটা যোগের দুই পাশে ভাগ হয়ে যাবে। এবার দেখো কিসের উপরে অলবার আছে, কিসের উপরে অলবার আছে দেখো। এবার কিন্তু যোগের উপরে অলবার আছে, তাই না? কিসের উপরে? যোগের উপরে। তাহলে যে লাইনটা আছে আমি বোঝানোর সুবিধার্থে হুবহু সেই লাইনটাই লিখতেছি। উপরে যা আছে তাই লিখতেছি, এটা বুঝো ভালো করে। যা আছে উপরে যা আছে তাই লিখলাম, যা আছে তাই লিখলাম, কোনো চেঞ্জ আছে নাই। আমরা কি বলতেছি? সূত্র অনুযায়ী আমরা বলতেছি কি উঠে যাবে? যোগ উঠে যাবে। যোগ উঠে যায় কি আসবে? যোগ উঠে যায় গুণ চিহ্ন আসবে, আসলো। যোগ উঠে যায় গুণ চিহ্ন আসলো। এবার বলতেছে অলবারটা ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে। অলবারটা কোথা থেকে ভাঙবে? এখান থেকে ভাঙবে। অলবারটা ভেঙে গুণের দুই পাশে চলে গেল। এই তো হয়ে গেছে। কি বললাম? যে যদি যোগ থাকে যোগ উঠে যায় গুণ আসবে, আর অলবারটা ভেঙে গুণের দুই পাশে সাইড হয়ে যাবে। তাহলে যোগ ছিল, যোগ উঠে যায় গুণ আসছে, আর অলবারটা ভেঙে এই পাশে অর্ধেক ওই পাশে অর্ধেক চলে গেছে। এখন সিম্পলি দেখো কি হবে। তাহলে এ বার প্লাস বি বার, এর উপরে ডাবল বার ছিল, উঠাই দিলাম। ডাবল বার ছিল, উঠাই দিলাম। এ বির উপরে ডাবল বার আছে, উঠাই দিলাম। যেগুলা ডাবল বার ছিল উঠাই দিলাম। তাহলে আমরা ফ্রেশ কি পাইলাম? এ বার প্লাস বি বার ইন্টু এ বি। তাহলে এবার কি করতে পারি? আমরা এ বারের সাথে, এই যে প্রথমে আছে এ বার, এই এ বারের সাথে এ বি কে একবার গুণ করে দাও, গুণ করে দিলা, প্লাস বি বারের সাথে এ বি কে গুণ করে দাও। তাহলে এ বি গুণ বি বার। তাহলে দেখো এ বারের সাথে এ বি কে একবার গুণ করলাম, বি বারের সাথে এ বি কে একবার গুণ করলাম। তাহলে এখন এখানে তুমি বুঝতে পারতেছো এখানে কত হবে? এ বার গুণ এ, বিপরীত জাতীয় দুইটা জিনিস গুণ করলে জিরো হয়, তাহলে জিরো হয়ে গেল। প্লাস এখানে দেখো বি ইন্টু বি বার আছে, তাহলে বিপরীত জাতীয় দুইটা জিনিসকে গুণ করলে জিরো হয়ে যায়, তাহলে এখানেও জিরো হয়ে গেল। জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো। ঠিক আছে? তাহলে এই যে বারের উপরে বার, তার উপরে বার, অনেক বার দেওয়া থাকুক, যতগুলাই বার দেওয়া থাকুক, ঠিক আছে, তোমার কষ্ট করার দরকার নাই। এই সূত্রটা মনে রেখে ইজিলি তুমি করে ফেলতে পারবা, ইজিলি করে ফেলতে পারবা। তাহলে কখন বার ভেঙে যায়, কিভাবে ভাঙে, এই জিনিসটা তোমার জেনে রাখতে হবে। যে কি থাকে, বারের উপরে যদি অলবার থাকে, সরি গুণের উপরে অলবার যদি থাকে, গুণ উঠে যায় যোগ আসবে, আর অলবারটা ভেঙে দুই পাশে আলাদা আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এর সাথে সাথে তোমরা এই যে এনকোডার ডিকোডার জিনিসটা একটু পড়ে রাখতে পারো। এনকোডারের ক্ষেত্রে কি হয়, ডিকোডারের ক্ষেত্রে কি হয়, একটু আমি এক লাইন করে লিখে দিই। এনকোডার, এনকোডার, এনকোডারের ক্ষেত্রে কি থাকে? ইনপুট হয়, ইনপুট কয়টা থাকে? 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর আউটপুট, আউটপুট কি থাকবে? আউটপুট থাকবে n সংখ্যক। আর ডিকোডারের ক্ষেত্রে,
ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কয়টা থাকে বলো তো? ইনপুট থাকে n সংখ্যক আর আউটপুট থাকবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এটা হচ্ছে ডিকোডার। তাহলে এনকোডারের ক্ষেত্রে ইনপুট থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক, আউটপুট n সংখ্যক, আর ডিকোডারে ইনপুট n সংখ্যক, আউটপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এনকোডারে ই আছে, তার মানে ইনপুট বেশি। এনকোডারে কি আছে? ই আছে। এখান থেকে মনে রাখবা যে এনকোডারে ইনপুট বেশি, তাহলে আর ঝামেলা থাকবে না। এনকোডারে ইনপুট বেশি থাকে, তাহলে ডিকোডারে ইনপুট কম থাকবে। এনকোডারে ইনপুট বেশি থাকে মানে এনকোডারে আউটপুট কম থাকবে। ডিকোডারের ইনপুট কম থাকে তাহলে আউটপুট বেশি থাকবে। এই তো, বুঝছো? এনকোডারে ইনপুট বেশি থাকে, এটা মনে রাখলেই ঝামেলা মিটে গেল। এবার আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে দেখো আমাদের HTTPS মানে একটা কি আছে? ইউআরএল দেওয়া আছে। ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অথবা আমরা বলতে পারি ওয়েব অ্যাড্রেস। ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলতে পারি। ঠিক আছে, দেখো এখানে HTTP এই অংশটাকে বলা হয় প্রোটোকল অংশ। এই অংশটাকে বলা হয় কি অংশ? প্রোটোকল অংশ। এই অংশটাকে বলা হয় প্রোটোকল অংশ। HTTP মানে কি? HTTPর পূর্ণরূপ কি? HTTPর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTTPর পূর্ণরূপ। এখানে কি আছে? এজ যুক্ত আছে। এই অনেক সময় জিজ্ঞেস করে এখানে এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা মূলত বোঝায় সিকিউরিটি। এস দ্বারা কি বোঝায়? HTTPS, এখানে এস দ্বারা বোঝায় হচ্ছে সিকিউরিটি। ঠিক আছে, তাহলে প্রথম অংশ HTTPS, এটাকে বলা হয় প্রোটোকল অংশ। HTTPর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এখানে এস দ্বারা মূলত বোঝাচ্ছে সিকিউরিটি। ওকে, তারপরে এই যে www, এটাকে বলা হয় সার্ভার অংশ। এই অংশটাকে বলা হয় সার্ভার অংশ। ঠিক আছে, সার্ভার অংশ। www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা পূর্ণরূপ তো তোমরা জানো। www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে এই যে RU যেটা দেখতেছো, এই অংশটাকে বলা হয়, এটা ওয়েবসাইটের মূল নাম, এটাকে বলা হয় ডোমেইন নেম। এটাকে বলা হয় ডোমেইন নেম বা ওয়েবসাইটের মূল নাম। তারপরে এই যে এসি দেখতেছো, এটাকে বলা হয়, এখানে আমি নিচে লিখি, এসি কে বলা হয় ডোমেইন নেচার। এটা জরুরি, এটা মনে রাখা জরুরি। ডোমেইন নেচার, ডোমেইন নেচার বা টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন বা বলা হয় ডোমেইনের ধরন। এই যে টপ লেভেল ডোমেইন, এই জিনিসটা দেখেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে ডোমেইনটা কি ধরনের হবে। তাহলে এসি যেখানে লেখা আছে, এটাকে আমরা অনেক নামে বলতে পারি ডোমেইন নেচার বা টপ লেভেল ডোমেইন বা ডোমেইনের ধরন। এটা ডোমেইনের ধরন বলা হইতেছে কেন? কারণ আমরা এইটা দেখে অনেক কিছু বুঝতে পারি। কি কি বোঝা যায় ভাইয়া? যে এই যে এখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা দেখে আমরা বলে দিতে পারি যে ওয়েবসাইটে কি ধরনের। ঠিক আছে, যেমন দেখো এখানে লেখা আছে .ac, তাই না? .ac দ্বারা আমরা কি বুঝতেছি? .ac থাকলে বোঝায় একাডেমিক, মানে যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বা পড়ায়। .edu যদি থাকতো, .edu থাকলে তুমি কি ধরনের ওয়েবসাইট বুঝতে পারতা? বুঝতা যে এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট। তারপরে যদি .com থাকতো, তাহলে তুমি কি বুঝতে পারতা? .com মানে হচ্ছে কমার্শিয়াল, তাহলে আমরা বুঝতাম এটা একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ওয়েবসাইট। যদি .org থাকতো, তাহলে আমরা বুঝতাম এটা একটা অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠান। যদি .gov থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম, .gov যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তাই না? তাহলে এই যে এই সবগুলা যেগুলো আমি লিখলাম, এগুলো সবগুলাই হচ্ছে টপ লেভেল ডোমেইন বা ডোমেইনের ধরন বা ডোমেইনের প্রকৃতি। এটা কি নির্ধারণ করে? এটা বলে দেয় যে ওয়েবসাইটটা কি ধরনের। তাহলে এখানকার মধ্যে থেকে যে কোনো একটা টপ লেভেল ডোমেইন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি ধরন বুঝায়, বা এটা যেমন ইডু, এই ডোমেইন দ্বারা কি বুঝায়, তখন বলবা যে এটা শিক্ষামূলক বুঝায়। ঠিক আছে, আচ্ছা। অথবা এরকম একটা ইউআরএল দিয়ে তার ধরে নাও একটা অংশে আন্ডারলাইন করে তোমাকে বলতে পারে যে এটা দ্বারা কি বুঝাইতেছে, এমনও বলতে পারে। ওকে, আচ্ছা। তারপরে এই যে .vd দেখতেছো, এটাকে বলা হয় কান্ট্রি ডোমেইন।
এটাকে বলা হয় কান্ট্রি ডোমেইন, এটাকে বলা হয় কান্ট্রি ডোমেইন। আর এই লাস্টে যেটা দেখতেছো স্ল্যাশ দিয়ে রেজাল্ট লেখা আছে, এটাকে বলা হয় পাথ, পাথ বা ডাইরেক্টরি, ডিরেক্টরি বা ডাইরেক্টরি, ডিরেক্টরি পাথ বা পাথ বা ডিরেক্টরি এরকম বলে। তাহলে প্রত্যেকটা অংশের কোনটার কি নাম এটা একটু মনে রাখবা। সবচাইতে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কি, যে টপ লেভেল ডোমেইন যে জিনিসটা আছে এই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসের এই যে কোন অংশের নাম কি আর কোন অংশের কাজ কি এটা একটু দেখে রাখতে পারো। তারপরে দেখো এই যে ফাঁকা ট্যাগ, তাই না? ট্যাগের ক্ষেত্রে HTML যেহেতু পড়বা, ট্যাগের ক্ষেত্রে মনে রাখতে হবে ফাঁকা ট্যাগ কোনটা, যে ট্যাগের শেষ থাকে না, শেষ প্লাস কন্টেন্ট থাকে না, তাকে বলে ফাঁকা ট্যাগ। কি থাকে না? যে ট্যাগের ক্লোজিং বা কন্টেন্ট থাকে না সেটাকে বলা হয় ফাঁকা ট্যাগ, ঠিক আছে? যে ট্যাগের কি থাকে না, ক্লোজিং থাকে না বা কন্টেন্ট থাকে না সেটাকে আমরা বলি ফাঁকা ট্যাগ। যেমন এই এক্সাম্পল মনে রাখা খুবই জরুরি। যেমন একটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ এটা কি করে, ছবি সংযুক্ত করে। তারপরে কি আছে, বিআর একটা ট্যাগ আছে, ব্রেক এটা কি করে, নতুন লাইন তৈরি করে, ঠিক আছে? তারপরে কি আছে, এইচআর আছে, এইচআর মানে হরাইজন্টাল রো বা আনুভূমিক রেখা টানে। তারপরে বেস মেটা এগুলো আছে, এগুলোর কাজ দরকার নাই, লেখাকে বেজ স্টাইল বা মেটা স্টাইল করতে এটা ব্যবহার করা হয়। মানে এই যে তোমার আমরা কপিরাইট চিহ্ন ব্যবহার করে বুঝাই দিই না যে এটা আমার তৈরি করা, এই টাইপের জিনিসের জন্য বেস ব্যবহার করা হয়, মেটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে যে ট্যাগের ক্লোজিং থাকে না বা কন্টেন্ট থাকে না সেটাকে আমরা বলি ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগের ক্ষেত্রে ইমেজ, ব্রেক, এইচআর এই তিনটা ট্যাগ খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, এই থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ কয়টি, হেডিং ট্যাগ হচ্ছে 6টি হেডিং ট্যাগ আছে, ঠিক আছে? মনে রাখতে হবে হেডিং ট্যাগ হচ্ছে 6টি। এর মধ্যে H1 যে হেডিংটা আছে এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1। আর আরেকটা আছে H6, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তাহলে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ। তার মধ্যে H1 এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং যেটা H6 সেটা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। মানে H1 এর তুলনায় H1 এর তুলনায় H2 আরেকটু ছোট, H2 এর চাইতে H3 আরেকটু ছোট, H3 এর চাইতে H4 আরেকটু ছোট, H4 এর চাইতে H5 আরেকটু ছোট, এভাবে সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, ঠিক আছে? এই ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে হাইপার লিঙ্ক করার জন্য, লিঙ্ক বা হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়, ঠিক আছে? হাইপার লিঙ্ক বা লিঙ্ক করার জন্য, সংযুক্ত করার জন্য কি হয়, সংযুক্ত করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগের একটা সুবিধা আছে, এটা কি করে, সময় বাঁচায়, মনে রাখবা। এই ট্যাগের সুবিধা হচ্ছে এটা ব্যবহারকারীর সময় বাঁচায়, এই ট্যাগ ব্যবহারকারীর সময় বাঁচায়। এখন ক্যান বাঁচায়, কেমনে বাঁচায় এত ডিটেলস তোমার না জানলেও চলবে, আপাতত এটা মনে রাখো। সাবস্ক্রিপ্ট ট্যাগটা কি করে, লেখাকে সাবস্ক্রিপ্ট করে। যেমন H2O, এই যে এই টু লেখা আছে, এই টুটা লেখাটা নিচের দিকে আছে, তো এইরকম নিচের দিকে কোনো লেখা দেখানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি। যেমন এই H2O এর জন্য আমরা এইভাবে লিখব, H সাব টু সাবশেষ দিয়ে ও লিখবো। তাহলে এই ট্যাগটুকু লিখলে আমাদেরকে দেখাবে H2O, টুটাকে নিচের দিকে দেখাবে, কেন, এই যে সাবস্ক্রিপ্ট ব্যবহার করছি তাই। তাহলে সাবস্ক্রিপ্ট লিখলে লেখা কোথায় যায়, নিচের দিকে যায়। তারপরে আছে সুপারস্ক্রিপ্ট, যেমন দেখো লেখা আছে ধরো A²B লেখা আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা লিখব A সুপারস্ক্রিপ্ট টু সুপারস্ক্রিপ্ট শেষ, তারপরে B, এটা লিখলে এই যে টুটা উপরের দিকে সুপারস্ক্রিপ্টের দিকে দেখাবে। আচ্ছা, তারপরে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট কি হয়, স্ট্যাটিক ওয়েবসাইট ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে না,
এটাতে কন্টেন্ট কম থাকে, ফলে লোড নিতে কম সময় লাগে, ঠিক আছে। আর ডাইনামিক ওয়েবসাইট কি থাকে, ডেটাবেজের সাথে যুক্ত থাকে, এটাতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, অনেক বেশি কন্টেন্ট থাকে, এই জন্য এটা লোড নিতে তুলনামূলক বেশি সময় লাগে। তাহলে এই ধরনের স্ট্যাটিক এবং ডাইনামিকের বৈশিষ্ট্য যেগুলো আছে, স্ট্যাটিক ডাইনামিকের যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখতে পারো। এইগুলাই মানে বিশাল বড় অনেক ট্যাগ যে তোমাকে শিখতে হবে বা অনেক কিছু জেনে রাখতে হবে এমন কোনো ব্যাপার না। 4 অধ্যায় থেকে এই জিনিসগুলো হালকা পাতলা দেখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 5 অধ্যায়, এটা আমাদের সর্বশেষ অধ্যায়, কারণ 6 অধ্যায় তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে। দেখো অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম ভাই দেখো দ্রুত সময় গেল, তাই না? এখন এইভাবে দ্রুতই সময় যাবে। গত বছর আমি 1 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, বুঝছো, গত অ্যাডমিশনে 1 ঘন্টার একটা ক্লাস থেকে সকালের শিফটের 5টা এমসিকিউ হুবহু কমন পড়ছিল, বিকেলের শিফটে 5টার মধ্যে 3টা এমসিকিউ হুবহু কমন পড়ছিল, বুঝছো। তাহলে নতুন দেখতেছো, আমার হয়তো চেনো না, এখন কি ভাবতেছো কি বুঝতেছো তোমরা জানি না, তবে আমি তোমাদের টাইম ওয়েস্ট করতেছি না। ইনশাল্লাহ যেগুলো আমি পড়াইতেছি এর বাহিরে আল্লাহর রহমতে তোমার আর কিছু করতে হবে না। অনুবাদক প্রোগ্রাম কি করে, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রাম থেকে কি করে, বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, সেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। যে প্রোগ্রাম কি করবে, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে, সেটাকে বলা হবে অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে। উৎস প্রোগ্রাম কি, উৎস প্রোগ্রামটা কি জিনিস, এই প্রোগ্রামটা যন্ত্র সরাসরি বোঝে না, তাই একে অনুবাদ করতে হয়। যন্ত্র সরাসরি বোঝে না, এই জন্য এটাকে অনুবাদ করার দরকার পড়ে আরেকটু। আর বস্তু প্রোগ্রাম কি, বস্তু প্রোগ্রাম এটা কি হয়, যন্ত্র সরাসরি বোঝে, যন্ত্র সরাসরি বোঝে। কেন যন্ত্র সরাসরি বোঝে কেন, কারণ এটা কি হয়, মেশিন ভাষায় লিখিত, মেশিন ভাষায় লিখিত, মেশিন ভাষায় লিখিত, এই জন্য এটা সরাসরি বোঝে। তাহলে অনুবাদক প্রোগ্রাম কি, যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সেটাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এখন কথা হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হয় কেন, কারণ উৎস প্রোগ্রামটা যন্ত্র সরাসরি বুঝতে পারে না, তাই উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হয়। তাহলে উৎস প্রোগ্রাম কি জিনিস, মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম, আর যদি তুমি মেশিন ভাষায় লেখো তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বস্তু প্রোগ্রাম। কারণ অনুবাদক প্রোগ্রাম অনেকগুলো ধরন আছে, অনেক ধরনের অনুবাদক প্রোগ্রাম হয়, মেলা ধরনের, মেলা না 3 ধরনের হয়। আচ্ছা, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি, আচ্ছা অ্যাসেম্বলার হচ্ছে তুমি যদি অ্যাসেম্বলি ভাষা দিয়ে প্রোগ্রাম লেখো তাহলে সেটাকে অনুবাদ করবে হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে হচ্ছে অ্যাসেম্বলার। তারপরে আরেকটা আছে কম্পাইলার, এটাও অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার কি করে, কম্পাইলারও উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, তবে কম্পাইলারের একটা বৈশিষ্ট্য আছে, এটা কি করে, প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে, কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে, ঠিক আছে। আর আরেকটা আছে যেটা হচ্ছে ইন্টারপ্রেটার, লেখা কেটে যাচ্ছে কেন, ইন্টারপ্রেটার কি করে, এটাও অনুবাদ করে, এটাও কি করে, এটার কাজও উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা, তবে এটা কি করে, এটা পুরো প্রোগ্রামকে এই যে ইন্টারপ্রেটার কি করে, প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে এটা। আর কম্পাইলার কি করে, কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ঠিক আছে, পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর এটা কি করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে, এটাই মূল পার্থক্য এই দুটার মধ্যে, তাহলে এটা জেনে রাখবা, ওকে। আচ্ছা, তারপরে প্রোগ্রাম তৈরির ধাপ, দেখো প্রোগ্রাম তৈরির 7টা ধাপ আছে, ধাপগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, 2 নাম্বার ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ, 3 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, 4 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, তারপরে কত গেল 4, 5 নাম্বার ধাপ হচ্ছে
প্রোগ্রাম বাস্তবায়ন, 6 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, আর 7 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এই যে প্রোগ্রামের যে 7টা ধাপ আছে, এই ধাপ 7টা মনে রাখতে হবে। বিশেষ করে তোমাকে এই দুটা ধাপ, এই যে এই ধাপটা আর এই ধাপটা, এই 3টা ধাপ মনে রাখা বেশি জরুরি। এই 3টা ধাপ মনে রাখা বেশি জরুরি। তোমাকে পরীক্ষাতে বলবে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। অথবা তোমাকে বলবে প্রোগ্রাম বাস্তবায়নের পূর্বের ধাপ কোনটি, তখনও বলবা প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। বা বললো প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং এর পরের ধাপ কোনটি, তাহলে হবে প্রোগ্রাম বাস্তবায়ন। তাহলে বিশেষ করে 7টা ধাপই সিরিয়াল মতো মনে রাখা বেটার। তবে এর মধ্যে থেকে জাস্ট এই 3টা ধাপও তুমি মনে রেখে যেতে পারো, কারণ এই 3টা ধাপের মধ্যে থেকেই প্রশ্ন হইলে হবে। ঠিক আছে, এই 7টা ধাপ মনে রাখবা। আচ্ছা, এরপরে পঞ্চম অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাগ আর ডিবাগ। বাগ মানে হচ্ছে ভুল। বাগ মানে কি? বাগ মানে হচ্ছে ভুল। প্রোগ্রামের যে ভুল, সে ভুলগুলাকে বলা হয় বাগ। আমরা 3 রকমের বাগ পাই। একটাকে বলা হয় ব্যাকরণগত ভুল, একটাকে বলা হয় ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর। ঠিক আছে, এই ব্যাকরণগত ভুলের কারণে সংকেত প্রদান করে, এটা মনে রাখবা। শুধুমাত্র এই ভুলের কারণে সংকেত প্রদান করে, সংকেত দেয়। আমি অত ডিটেলস না লিখে সংকেত দেয় লিখতেছি। ঠিক আছে, ব্যাকরণগত ভুল যদি তুমি করো বা সিনট্যাক্স এরর যদি করো, তাহলে কম্পাইলার তোমাকে সংকেত দিবে। এছাড়া আরো দুটা ভুলের কথা তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে যুক্তিগত ভুল বা লজিক্যাল এরর, লজিক্যাল এরর বা যুক্তিগত ভুল। আর আরেকটা ভুল আছে যেটাকে বলা হয় ডেটা এরর বা নির্বাহগত ভুল, নির্বাহগত ভুল। তাহলে আমাদের 3 রকমের এরর বা 3 রকমের ভুল আছে, যে ভুলগুলোকে আমরা বলে থাকি বাগ। প্রোগ্রামে বাগ মানে হচ্ছে ভুল, বিইউজি বাগ। তাহলে 3টা ভুলের মধ্যে একটা হচ্ছে সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। এটাতে কি করে? এই ভুল করলে কম্পাইলার সংকেত প্রদান করে। তারপরে আছে লজিক্যাল এরর বা যুক্তিগত ভুল। এই ভুলের এই ভুলের কারণে সংকেত দেয় না। নির্বাহগত ভুল বা ডেটা এরর, এটার জন্য সংকেত দেয় না। এখন আরেকটা জিনিস হচ্ছে ডিবাগ। ডিবাগ জিনিসটা কি? ডিবাগ মানে হচ্ছে ভুল সংশোধন। ডিবাগ মানে হচ্ছে কি? ভুল সংশোধন করা। ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। ভুল সংশোধন। তাহলে ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাকে বলা হয় হচ্ছে ডিবাগিং। ঠিক আছে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাকে বলা হবে হচ্ছে ডিবাগিং। তাহলে বাগ মানে ভুল আর ডিবাগ মানে হচ্ছে ভুল সংশোধন করা। এছাড়া আরেকটা জিনিস অপারেটর আছে তোমাদের, অপারেটর একটা দেখবা। অপারেটর একটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। একটা অপারেটরকে বলা হয় রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি। রিলেশনাল অপারেটর কয়টি? রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি। কি কি? এই যে ইকুয়াল, এটা একটা। লেস দেন ইকুয়াল, এইটা একটা। গ্রেটার দেন ইকুয়াল, এইটা একটা। ঠিক আছে, নট ইকুয়াল, এইটা একটা। আচ্ছা, তারপরে গ্রেটার দেন একটা, লেস দেন একটা। এই 6টা হচ্ছে লজিক্যাল অপারেটর, সরি রিলেশনাল অপারেটর। এটা মনে রাখবা। ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এগুলা হইতেছে 6টা রিলেশনাল অপারেটর। এটা সংখ্যা সহ মনে রাখবা যে অপারেটরের মধ্যে একটা অপারেটর আছে রিলেশনাল অপারেটর, এর মধ্যে 6টা অপারেটর আছে। এই 6টা অপারেটর হচ্ছে এগুলা। এই প্রশ্নটাও পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 অধ্যায়। এছাড়া তোমাকে প্রোগ্রাম অত ডিটেলস পড়তে হবে না। আমরা একটু লাইব্রেরি ফাংশন দেখবো। ঠিক আছে, লাইব্রেরি ফাংশনের মধ্যে একটা আছে stdio.h, তাই না? stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এখানকার মধ্যে থেকে 2টা ফাংশন আমরা পড়বো। একটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এটা কি করে? এই ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো। এই ফাংশনের কাজ হচ্ছে আউটপুট দেখানো। আরেকটা আছে যেটাকে আমরা বলি স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে কি করা? ইনপুট নেওয়া। তাহলে stdio.h এর মধ্যে 2টা ফাংশন আছে। একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন যেটা আউটপুট দেখায়, আর স্ক্যানএফ ফাংশন এটা ইনপুট দেখায়। তবে আরেকটা লাইব্রেরি ফাংশন আছে যেটাকে আমরা বলি হেডার ফাইল আছে conio.h। conio.h এর মধ্যে আমরা 2টা ফাংশন দেখব। একটা হচ্ছে getch, কাজ মনে রাখতে হবে না। getch এর কাজ, এটা প্রোগ্রাম শেষ করতে সহযোগিতা করে, মনে রাখতে হবে না, কিন্তু মনে রাখবা getch conio.h এর অন্তর্ভুক্ত। আর আরেকটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন।
ক্লিয়ার স্ক্রিন কি করে? মনিটর বা পর্দা পরিষ্কার করে। ঠিক আছে, এই দুটা ফাংশন আছে হচ্ছে conio.h এর মধ্যে। তাহলে printf আর scanf ফাংশন আছে stdio.h এর মধ্যে, আর getch এবং ক্লিয়ার স্ক্রিন এই দুটা ফাংশন আছে conio.h এর মধ্যে। ঠিক আছে, তাহলে কোন ফাংশনটা কোন হেডার ফাইলের মধ্যে এটা মনে রাখতে হবে। আরেকটা জরুরি মনে রাখার, অত্যাবশ্যকীয় ফাংশন তোমাকে বলবে সি ভাষায় অত্যাবশ্যকীয় ফাংশন কোনটি। সি ভাষায় অত্যাবশ্যকীয় ফাংশন, যে ফাংশনটা ব্যবহার করা আবশ্যক বা প্রয়োজন, সেটা হচ্ছে মেইন ফাংশন। এটা মনে রাখবা, বইপত্রে ভুল দেওয়া আছে, বইপত্রে টেস্ট পেপার এগুলা মানে তোমাদের যেগুলা কোশ্চেন ব্যাংক এগুলো আছে, এগুলাতে দেখবা স্ক্যানএফ বা সেই হ্যান লেখা আছে। আমাকে একজন অবশ্য বললো সেদিন। ঠিক আছে, এটা নয়, ওটা সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে মেইন ফাংশন অত্যাবশ্যকীয় ফাংশন। প্রোগ্রামে তুমি যদি মেইন ফাংশন ইউজ না করো তাহলে প্রোগ্রাম কাজ করবে না। ঠিক আছে, প্রোগ্রাম যদি মেইন ফাংশন ব্যবহার না করো, ডিক্লেয়ার না করো মেইন ফাংশন, তাহলে কাজ করবে না। প্রোগ্রামে অত্যাবশ্যকীয় ফাংশন হচ্ছে স্ক্যানএফ ফাংশন। আর সি ভাষার জনক হচ্ছে ডেনিস রিচি। ঠিক আছে, মনে রাখবা, সি ভাষার জনক হচ্ছে ডেনিস রিচি। তিনি আমেরিকার বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় এটা আবিষ্কার করেন। তাহলে ডেটা টাইপ বা ডেটার ধরন, 4 ধরনের ডেটা পড়ে রাখবা। 1 নাম্বার হচ্ছে ক্যারেক্টার, CHAR, কোনো অক্ষর বা বর্ণ বোঝাতে ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করা হয়। এটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে? 1 বাইট জায়গা দখল করবে। ক্যারেক্টার টাইপের ডেটা মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। আর এটা যদি মেমোরিতে তুমি রাখতে চাও তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে %c। ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, আর মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। তারপরে আরেকটা ডেটা আছে যেটাকে আমরা বলি ইন্টিজার টাইপের ডেটা, মানে পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য INT বা ইন্টিজার ব্যবহার করা হয়। এটা মেমোরিতে 2 বাইট জায়গা দখল করবে। এটা মেমোরিতে 2 বাইট জায়গা দখল করবে, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %d। ঠিক আছে, তারপরে আরেকটা আছে যেটাকে আমরা বলি ফ্লট। ফ্লট বোঝানো হয় কিসের জন্য? ভগ্নাংশের জন্য। এটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। ঠিক আছে, আরেকটা আছে যেটাকে আমরা বলি ডাবল ডেটা টাইপ। এটা বড় আকারের ভগ্নাংশ প্রকাশের জন্য ডাবল ডেটা টাইপ ব্যবহার করা হয়। এটা 8 বাইট জায়গা দখল করবে, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %lf, ছোট হাতের lf। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই 4টা ডেটা টাইপ মনে রাখবা, কোন ডেটা টাইপ মেমোরিতে কতখানি জায়গা দখল করে আর কোন ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, সেই জিনিসটা দেখে রাখলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, 5 অধ্যায় থেকে এই জিনিসগুলো দেখলেই হবে। আর আমি আজকে যতটুকু জিনিসপত্র দেখালাম সেগুলাই একটু ভালো করে রিভিশন দিবা, ভালো করে দেখবা, সাথে সাথে তোমাদেরকে সাজেশনমূলক যে পিডিএফটা দেওয়া হয়েছে সেটা পড়বা, এবং রেকর্ডেড যে ক্লাস দেওয়া আছে প্রশ্ন সমাধান করে সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় একটা কথা তোমার কাছে খুব ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র প্রচুর পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না। সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতারও প্রয়োজন আছে। একদম গভীর রাতে, নিশুতি রাতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হাত তুলে নামাজরত অবস্থায় বা সেজদারত অবস্থায় যদি দোয়া করতে পারো, সৃষ্টিকর্তা যদি তোমার উপরে খুশি হন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। সৃষ্টিকর্তার সাহায্য চাইবা। আর বাদ বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে প্রচুর প্রচুর পরিমাণ ভালো কাজ করবা, এবং সেই ভালো কাজের বিনিময় হিসেবে সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি যা চাইবা সৃষ্টিকর্তা তোমার সেটাই দান করবে। চারদিকে প্রচন্ড পরিমাণ শীত, এই সময় ভালো কাজ করার জন্য খুবই ভালো একটা অপশন মানুষের শীত নিবারণ করা। মানুষের কষ্ট যারা লাঘব করে সৃষ্টিকর্তা অবশ্যই তাদের প্রতি দয়াশীল হবেন। তুমি চেষ্টা করবা মানুষের কষ্ট কমাই দিতে, ভালো কাজ করতে, এবং সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবা তিনি সেটা দিবেন। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো তোমরা আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাকে সেই সমস্যাগুলোর সমাধান করে দিতে। আর আশা করি ক্লাসের পুরোপুরি তুমি বুঝতে পারছো। আর একটানা ক্লাস নিয়ে গেছি, তোমাদেরকে একটু হয়তো কষ্ট হতে পারে, আমি গল্প স্বল্প কিছুই বলিনি, একদমই পুরোপুরি রলি একটা ক্লাস নিয়ে চলে গেছি। এই জন্য আমি খুবই দুঃখিত, কারণ তোমাদের এই সময়টা খুবই মূল্যবান। আমি চাই না এক্সট্রা কোনো কথা বলে তোমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করতে। তাহলে 3টা কাজ করো। 1 নাম্বার পরিশ্রম করো, 2 নাম্বার মন দিয়ে পড়াশোনা করো, 3 নাম্বার সৃষ্টিকর্তার কাছে সহযোগিতা চাও। এই 3-এর মিলায়েই তুমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে পারে। আর যখন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে তারপরে তোমার সাথে আবার আমার দেখা হবে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। ভালো থেকো সকলেই, আল্লাহ হাফেজ।